মণিপুরে দাঙ্গা চলছে। আপনারা সকলেই জানেন যে সবাই দাবি তুলছে যে ভারতের প্রধানমন্ত্রী মণিপুরে যাক এবং তার বক্তব্য পেশ করুক, এবং মণিপুরে জাতি দাঙ্গা কেন থামছে না এই নিয়ে সকলের মনে প্রশ্ন। কিন্তু আপনারা কি কখনো ভেবে দেখেছেন যে কিভাবে শুরু হলো এই দাঙ্গা? ভারতের উত্তর পূর্বাঞ্চলে একটা সুন্দর রাজ্য, যা তার ভৌগোলিক অবস্থান, ঐতিহ্য এবং সাংস্কৃতিক বৈচিত্র্যের জন্য কিন্তু বিখ্যাত। আর এই রাজ্যের নাম হলো মণিপুর, যার আক্ষরিক অর্থ হলো মনোহর রত্ন বা সুন্দর রত্ন। একটি স্বতন্ত্র ভাষা, পোশাক এবং সঙ্গীত ও নৃত্যের ধারায় পূর্ণ একটি রাজ্য। আর এখানকার শিল্প, সঙ্গীত ও কবিতা একটা বিশেষ জায়গা তৈরি করে নিয়েছে কিন্তু ভারতীয় সাংস্কৃতিক মহলে। আর এখানকার নৃত্য তো সত্যি বিশ্ববিখ্যাত। তবে বর্তমানে মণিপুর শুধু তার সৌন্দর্য এবং সংস্কৃতির জন্য কিন্তু আর আলোচ্য বিষয় নয়, বরং এটি তার রাজনৈতিক ও সামাজিক উত্তেজনার জন্য সারা বিশ্বের কিন্তু মনোযোগ আকর্ষণ করেছে। মণিপুরের ইতিহাস এক দীর্ঘ সংগ্রামের কাহিনী, যেখানে রাজনৈতিক অধিকার, স্নিগ্ধতা ও প্রকৃতির প্রতি যে বৈচিত্র্য সেটা একসাথে পরিস্ফুট হয়েছে। আর এখানে বাস করা মানুষদের মধ্যে দুটি প্রধান সম্প্রদায়, কুকি এবং মেইতেই, যারা প্রায় 1 শতাব্দী ধরে একে অপরের সাথে সহাবস্থান করেছে। তবে সাম্প্রতিক সময় কিন্তু এদের সহাবস্থানের মধ্যে একটা চির ধরেছে। কেন হলো সেটা নিয়ে কিন্তু আজকে আমার এই আলোচনা। তবে মূল আলোচনা ঢোকার আগে আমি আপনাদের সকলকে অনুরোধ করব, যদি এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন, আর পাশে বেল আইকনটি প্রেস করে রাখুন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে জানাবেন যদি কোনো নতুন তথ্য আপনাদের জানা থাকে, আর শেয়ার করে তো সকলকে দেখাবেন। আপনারা সকলেই জানেন যে ভারতের উত্তর পূর্বাঞ্চল বরাবরই জাতিগত, ভাষাগত এবং সাংস্কৃতিক দিক থেকে জটিল এবং একটি সংবেদনশীল অঞ্চল। এই অঞ্চলে অন্যতম রাজ্য হচ্ছে মণিপুর, যার ভৌগোলিক কাঠামো যেমন বিচিত্র তেমনই জটিল কিন্তু এর সামাজিক অবস্থান। 2023 সালে মণিপুরের জাতিগত সংঘর্ষ যেভাবে ভয়াবহ আকার ধারণ করে তা গোটা দেশের মনোযোগ কিন্তু আকর্ষণ করে নেয়, এবং ভারতীয় রাজনীতিতে এক গুরুতর আলোচনার বিষয় হয়ে ওঠে এই মণিপুর। এই সংঘাত কিন্তু কোনো সাম্প্রতিক ঘটনার কিন্তু ফল নয়, এটি বহু দশক ধরে জমে ওঠা অসন্তোষ, বৈষম্য এবং ভুল প্রশাসনিক নীতির একটা ফলাফল। আমি আজকে এই যে এই কারণগুলো নিয়ে আলোচনা করব। সবার আগে আমাদের জানতে হবে এর ঐতিহাসিক কি পটভূমি ছিল। মণিপুর ছিল একসময় একটি স্বাধীন রাজ্য, যার নিজস্ব রাজপরিবার, সংস্কৃতি এবং প্রশাসনিক কাঠামো ছিল। 1949 সালে এটি ভারতীয় ইউনিয়নে অন্তর্ভুক্ত হন, কিন্তু সেই সময় থেকে কিন্তু কেন্দ্র ও রাজ্যের মধ্যে একটা টানাপোড়েন চলছিল এবং একটা বিচ্ছিন্নতা বোধ কিন্তু কাজ করতে থাকে, বিশেষ করে পাহাড়ি উপজাতি যারা রয়েছে তাদের মধ্যে। রাজ্যের ভৌগোলিক গঠন অনুসারে মণিপুর মূলত দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে পাহাড়ি উপত্যকা, যেটা ইম্ফল কেন্দ্রিক অঞ্চল, আর হচ্ছে পাহাড়ি এলাকা। উপত্যকায় বসবাস করে মেইতেই গোষ্ঠী, অর্থাৎ সমতল অঞ্চলে যারা বসবাস করে সেই মেইতেই গোষ্ঠী। আর পাহাড়ে বসবাস করে মূলত কুকি এবং নাগা জাতি গোষ্ঠী। এবার চলুন এই যে জাতিগত এবং সাংস্কৃতিক যে বৈচিত্র্য সেটা নিয়ে একটু আলোচনা করা যাক। মণিপুরে মূলত 3টে জাতি রয়েছে। একটা হচ্ছে মেইতেই, যারা জনসংখ্যায় 50%-এরও বেশি, আর এরা মূলত হিন্দু, যার মধ্যে একাংশ সনাতনী আর একাংশ সেনামাহী ধর্মাবলম্বী। আর এরা কিন্তু মূলত ইম্ফল উপত্যকায় বসবাস করে। আর্থসামাজিকভাবে কিন্তু এরাও অনেকটাই এগিয়ে রয়েছে, আর রাজনৈতিক ও প্রশাসনিক দিক থেকেও কিন্তু এরা তুলনামূলকভাবে বেশি প্রভাবশালী। এরপরে যে গোষ্ঠী রয়েছে তারা হলো কুকি। এরা মূলত খ্রিস্টান ধর্মাবলম্বী উপজাতি এবং পাহাড়ি অঞ্চলে বসবাস করে। আর এরা উপজাতি মর্যাদাপ্রাপ্ত এবং সামাজিকভাবে বঞ্চিত, এবং অবকাঠামো বা পরিকাঠামোগত সুবিধা কিন্তু ওরা কম পেয়ে থাকে। আর তৃতীয় যে জনগোষ্ঠী রয়েছে সেটা হলো নাগা। এরা মূলত খ্রিস্টান। ঐতিহাসিকভাবে স্বশাসনের দাবিতে কিন্তু এরা আন্দোলন করে যাচ্ছে। কুকিদের সঙ্গে তাদেরও কিন্তু সংঘর্ষ রয়েছে, তবে মেইতেইদের সঙ্গে এদের সম্পর্ক কিন্তু অপেক্ষাকৃত জটিল। আর এই ভিন্ন গোষ্ঠীগুলোর মধ্যে দীর্ঘদিন ধরে পারস্পরিক অবিশ্বাস, জমি ও ক্ষমতা নিয়ে কিন্তু টানাপোড়েন একটা চলতে থাকছে। এবার চলুন একটু ছোট্ট করে জেনে নেই যে মণিপুরে কুকি ও মেইতেই জনগোষ্ঠী রাজনীতিতে কতটা গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী ভূমিকা রাখে। মেইতেই জনগোষ্ঠী, যারা মূলত ইম্ফল উপত্যকায় বসবাস করে এবং মণিপুরের রাজনৈতিক ও প্রশাসনিক কাঠামোতে কিন্তু প্রভাবশালী। তারা রাজ্যের মুখ্য রাজনৈতিক দলগুলোর সাথে, যেমন বিজেপি বা কংগ্রেস, যারা যারা বড় দলগুলো রয়েছে সেই বড় অংশে কিন্তু সমর্থক। আর মুখ্যমন্ত্রী পদে কিন্তু মূলত এই সমস্ত মেইতেইরাই আসেন। আর কুকি জনগোষ্ঠী, যারা পাহাড়ি অঞ্চলে বসবাস করে, তারা সাধারণত উপজাতি স্বার্থ নিয়ে রাজনীতি করে থাকে। কুকি রাজনৈতিক সংগঠন যেমন KNO অর্থাৎ কুকি ন্যাশনাল
অর্গানাইজেশন বা ZRA, জমি রিভলিউশনারি আর্মি, এদের প্রভাব রয়েছে এবং এরা মাঝে মাঝে কিন্তু স্বশাসনের দাবি তুলে থাকে। রাজনৈতিক সংঘাত ও উত্তেজনা ও মূলত ভূমি সংরক্ষণ ও জাতিগত অধিকারের প্রশ্ন ঘিরেই কিন্তু শুরু হয়ে থাকে। যেমন মেইতেইদের সাথে এসটি মর্যাদার দাবি ও কুকিদের বিরোধিতা, যা 2023 সালে সংঘর্ষের রূপ নেয়। আর উপজাতি মর্যাদাকে কেন্দ্র করে উত্তেজনার সূত্রপাত 2023 সালে সংঘাতের প্রধান কারণ হয়ে ওঠে মেইতেইদের শিডিউল ট্রাইবে মর্যাদার দাবি। এই মেইতেই জনগোষ্ঠী বহুদিন ধরে দাবি করে আসছিল যে তারা ঐতিহাসিকভাবে উপজাতি ছিল এবং বর্তমান সংরক্ষণ ব্যবস্থায় তাদেরও কিন্তু অন্তর্ভুক্ত করা উচিত। আর এই দাবি নিয়ে বিরোধের মূল কারণ ছিল উপজাতি মর্যাদা পাওয়ার ফলে মেইতেইরা পাহাড়ি এলাকায় জমি কিনতে পারবে, যেখানে এখন মাত্র উপজাতিদের সেই অধিকার রয়েছে। সরকারি চাকরি ও শিক্ষা প্রতিষ্ঠানে সংরক্ষণের সুবিধা মেইতেইদেরও হাতে চলে আসবে। কুকি এবং নাগারা মনে করে যে এটি তাদের অস্তিত্বের উপর হুমকি এবং রাজনৈতিক ও অর্থনৈতিক দখলদারিত্বের একটা পথ খুলে দেবে। মে মাসের 3 তারিখ 2023 শুরু হয়েছিল হিংসাত্মক একটা আন্দোলন। অল ট্রাইবাল স্টুডেন্টস ইউনিয়ন অফ মণিপুর, সংক্ষেপে যাকে বলা হয় ATSUM বা আটসুম, এর আয়োজনে পাহাড়ি এলাকায় একটা বিরাট মিছিল হয়, যেটির লক্ষ্য ছিল মেইতেইদের উপজাতি মর্যাদা বিরোধিতা করা। আর এই মিছিলের পরপরই চূড়াচাঁদপুর সহ বিভিন্ন জায়গায় কিন্তু সংঘর্ষ ছড়িয়ে পড়ে। মিছিলের উত্তেজনা, সামাজিক মাধ্যমে প্রচারিত গুজব এবং স্থানীয় রাজনীতির তীব্রতা পরিস্থিতিকে কিন্তু সহিংসতার দিকে ঠেলে দেয়। আর এই দুই গোষ্ঠীর মধ্যে শুরু হয়ে যায় দাঙ্গা, বহু মানুষ মারা যান, হাজার হাজার ঘরবাড়ি পুড়িয়ে ফেলা হয়, গির্জা ও মন্দিরে হামলা করা হয়, প্রায় 50,000-এরও বেশি মানুষ উদ্বাস্তু হয়ে পড়ে। এবং এর সাথে যুক্ত হলো ধর্মীয় উপাদান, হিন্দু বনাম খ্রিস্টানদের একটা বিরোধ। মেইতেইরা প্রধানত হিন্দু আর কুকিরা খ্রিস্টান হওয়ায় সংঘর্ষের ধর্মীয় বিভাজন কিন্তু স্পষ্ট হয়ে ওঠে। কুকিদের অভিযোগ তাদের গির্জাগুলো উদ্দেশ্যমূলকভাবে টার্গেট করা হয়েছে। অপরদিকে মেইতেইরাও দাবি তোলে যে তাদের মন্দির ও ঘরবাড়িও কিন্তু ভেঙে ফেলা হয়েছে বা তাদের উপর হামলা করা হয়েছে। ধর্মীয় বিভাজন জাতিগত সংঘাতকে আরো তীব্র করে তোলে। প্রশাসনের পক্ষপাতের অভিযোগও কিন্তু এই সময়টা উঠেছিল। কিরকম উঠেছিল চলুন ছোট্ট করে একটু জেনে নিই। কুকি জনগোষ্ঠীর একটা বড় অভিযোগ ছিল যে রাজ্য সরকার, যার মুখ্যমন্ত্রী বীরেন সিং একজন মেইতেই, পুরোপুরি পক্ষপাতমূলক একটা আচরণ করেছে। কিছু প্রধান অভিযোগ কিন্তু ছিল। 1 নম্বর হচ্ছে কুকিদের বিরুদ্ধে একতরফা পুলিশি অভিযান। 2, ক্ষতিগ্রস্ত কুকিদের নিরাপত্তার অভাব। 3, মেইতেই অস্ত্রধারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া। 4, এই অভিযোগগুলো পাহাড়ি গোষ্ঠীগুলোর যে সরকার তাদের প্রতি একটা অবিশ্বাস তৈরি করে। এছাড়া আরো একটা কারণ রয়েছে, সেটা হচ্ছে অবৈধ বসতি, মাদক চাষ আর চোরাচালানের প্রেক্ষাপট। এটা কিন্তু খুব গুরুতর একটা অভিযোগ। মণিপুরে মাদক পাচার এবং পপি চাষ অর্থাৎ আফিং চাষ একটা বড় সমস্যা। কিছু এলাকায় কুকি জনগোষ্ঠীর এই অংশ এই অবৈধ ব্যবসার সাথে যুক্ত, এমন অভিযোগ কিন্তু রয়েছে। রাজ্য সরকার কিছু পাহাড়ি বসতিকে অবৈধ ঘোষণা করে উচ্ছেদ করে, যেটা কুকিরা রাজনৈতিক প্রতিহিংসা বলে কিন্তু অভিযোগ করে। আর অন্যদিকে মেইতেইরা মনে করে যে কুকিরা সীমান্ত এলাকায় অবৈধ মাইগ্রেশনের সুবিধা নিয়ে রাষ্ট্রবিরোধী কার্যকলাপ করে। আর এদিকে অন্তঃগোষ্ঠীগত রাজনৈতিক যে দাবি দেওয়া রয়েছে সেটাও কিন্তু কোনো অংশে ফেলে দেওয়ার মতো নয়। এই সহিংসতার পর কুকি জনগোষ্ঠীর একটা বড় অংশ আলাদা প্রশাসনিক ব্যবস্থার কিন্তু দাবি তোলে। অনেকে সরাসরি কুকিল্যান্ড নামে একটা পৃথক রাজ্য বা স্বশাসিত অঞ্চলও কিন্তু দাবি করেছিল। এই দাবি মেইতেইদের তীব্র বিরোধিতার মুখে পড়ে, কারণ এতে মণিপুরের অখণ্ডতা ভেঙে যেতে পারে। নাগা জনগোষ্ঠীও বহু বছর ধরে নাগালিম নামে একটা আলাদা রাষ্ট্রের দাবি করে আসছে, ফলে কুকিদের আলাদা দাবি নাগাদের সঙ্গেও বিরোধে জড়িয়ে পড়ে। আর এর মধ্যে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ ও তার প্রতিক্রিয়াও কিন্তু ইন্ধন জুগিয়েছিল। সহিংসতার শুরু থেকে কেন্দ্রীয় সরকার সেনাবাহিনী আর আধা সামরিক বাহিনী পাঠায়। কারফিউ, ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়, সেনা টহল হয়, ত্রাণ শিবির, এসব ব্যবস্থার মাধ্যমে সহিংসতা নিয়ন্ত্রণে কিন্তু একটা চেষ্টা চলে। কিন্তু রাজনৈতিক স্তরে পরিস্থিতি এতটাই জটিল ছিল যে স্থায়ী সমাধান কিন্তু হয়নি। প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে চুপ থাকেন এবং কেবল রাষ্ট্রপতির শাসন বা অনুরোধে না আসা এই বিষয়গুলো নিয়ে কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়েও কিন্তু সমালোচনা হয়। বর্তমান পরিস্থিতিতে কি দাঁড়িয়েছে এবং ভবিষ্যৎ চ্যালেঞ্জ কি হয় তা ছোট্ট করে আমি বলতে পারি। এখনো কিন্তু হাজার হাজার মানুষ ত্রাণ শিবিরে রয়েছে। শিক্ষা, স্বাস্থ্য, জীবিকা চরমভাবে ক্ষতিগ্রস্ত। পারস্পরিক অবিশ্বাস এতটাই তীব্র যে সহাবস্থান প্রায় অসম্ভব হয়ে পড়েছে। আর রাষ্ট্রের অখণ্ডতা ও অভ্যন্তরীণ নিরাপত্তা কিন্তু প্রশ্নের মুখে পড়েছে। সবশেষে আমরা এটা কিন্তু বলতে পারি যে
ঐতিহাসিক বৈষম্য, প্রশাসনিক অবহেলা, জাতিগত শ্রেষ্ঠত্ব ও প্রতিষ্ঠার লড়াই, ভূমি ও সম্পদ দখলের উস্কানি, ধর্মীয় বিভাজন ও কৌশলগত কারণ, রাজনৈতিক পক্ষপাত এবং প্রশাসনিক দুর্বলতা, আর মাদক ও চোরাচালান ঘিরে নিরাপত্তার সংকট। সব শেষে এই ভিডিওর শেষ দিকে একটা কথা কিন্তু বলা যেতে পারে, মণিপুর সংকট একটা জটিল জাতিগত, ধর্মীয় ও রাজনৈতিক সংঘাত, যার শিকড় বহু দশক ধরে পুরনো। এটি কিন্তু নিছক একটা উপজাতি স্বীকৃতি বা বিতর্ক নয়, বরং গভীর সামাজিক অসাম্য, বিশ্বাসহীনতা ও অপরিকল্পিত প্রশাসনিক ব্যবস্থার একটা প্রতিফলন। আর এই সংকটের থেকে বেরিয়ে আসতে গেলে আসল যেটা প্রয়োজন সেটা হচ্ছে বিশ্বাস জাগিয়ে তোলা, যে সরকার সব ধর্মের মানুষ, সব জাতিগোষ্ঠীর পাশে আছে, সেই বিশ্বাসটাকে জাগিয়ে তুলতে হবে। অর্থাৎ প্রশাসনকে একটা সদর্থক ভূমিকা নিয়ে কিন্তু এগিয়ে আসতে হবে। বিচার ব্যবস্থা এবং পুনর্বাসন বা রিহ্যাবিলিটেশন এটা কিন্তু যথাযথ করতে হবে, আর একটা দীর্ঘমেয়াদী রাজনৈতিক সমাধান কিন্তু করতে হবে। মণিপুরের মতন জাতিগতভাবে সংবেদনশীল রাজ্যে শান্তি কায়েম করতে হলে কেবল নিরাপত্তা নয়, মানসিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক পুনর্গঠন কিন্তু অবশ্যম্ভাবী। তাহলে বুঝতে পারলেন যে মণিপুর শুধুমাত্র ছোট্ট একটা বিচ্ছিন্ন ঘটনা নয়, এর পিছনে রয়েছে সুদীর্ঘ ইতিহাস, এক দীর্ঘ বঞ্চনা, জাতিগত দাঙ্গা বা অবিশ্বাসের একটা বাতাবরণ। সুতরাং এই ভিডিওটা আশা করছি যে আপনাদের সকলেরই ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, আর যদি এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন, আর পাশের বেল আইকনটি প্রেস করে রাখুন। তাহলে ভবিষ্যতে যখনই কোনো ভিডিও আপলোড হবে সহজেই নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর ভিডিওটা সম্পর্কে যদি আপনাদের কোনো নতুন তথ্য জানা থাকে তাহলে প্লিজ কমেন্ট বক্সে লিখে জানান আর শেয়ার করে সকলকে দেখান। আজ তবে এইটুকু থাক, খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ আপনাদের সকলকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।